সোনার পরীর জাদুর সোনার আমের ঘর। অনেকদিন আগের কথা। ঢোলকপুর নামের একটা গ্রামে ঈশিতা নামের একটা গরিব মেয়ে বাস করত। ঈশিতার বাবা মা কেউ ছিল না। ঈশিতা নদীর পাড়ের ছোট্ট একটা কুঁড়ে ঘর বানিয়ে সেখানেই থাকতো। ঈশিতা নদী থেকে শামুক ঝিনুক কুড়িয়ে আনতো, আর তারপর সেগুলোর মালা বানাতো, আর মালা বানিয়ে বাজারে বিক্রি করত। এতে যে কয় টাকা পেত তা দিয়ে ঈশিতার দুবেলার খাবার জোগাড় হয়ে যেত। কিন্তু ঈশিতার অনেক বড় স্বপ্ন ছিল, পড়ালেখা করে ডাক্তার হবে আর গরিব মানুষদেরকে সাহায্য করবে। তেমনই একদিন ঈশিতা নদীর পাড়ে ঝিনুক কুড়াচ্ছিল, আর ঝিনুক কুড়াতে কুড়াতে একটা বড় ঝিনুক পেয়ে গেল। আরে বাহ, এই ঝিনুকটা তো বেশ বড়। শুনেছি বড় ঝিনুকের পেটে মুক্তা থাকে। আমি কি তাহলে মুক্তা পাবো? দেখি তো এই ঝিনুকটাকে ভেঙে। তারপর ঈশিতা ঝিনুকটাকে ভাঙতে শুরু করলো, আর সত্যি সত্যি ঝিনুকটার মাঝে একটা মুক্তা কুড়িয়ে পেল। আরে বাহ, এটা দেখছি সত্যিকারের মুক্তা। এই মুক্তাটা যদি আমি বাজারে বিক্রি করি তাহলে তো অনেক টাকা পাবো। যাই, আমি বরং এই ঝিনুকের মুক্তাটাকে বাজারে বিক্রি করি। তারপর সেই মুক্তাটাকে ঈশিতা বাজারে বিক্রি করতে নিয়ে গেল, আর সেই মুক্তাটা ও 5,000 টাকায় বিক্রি করে দিল। দেখো মেয়ে, আমি তোমাকে 5,000 টাকায় দিতে পারবো। আর এই মুক্তার তো দাম হয় না। দেখুন আঙ্কেল, আমি স্কুলে পড়ি, তাই আমি জানি যে মুক্তার দাম কেমন হয়। এটা হচ্ছে আসল মুক্তা, তাই এটার দাম মোটো 5,000 টাকা না। তবে ঠিক আছে, আমি তো আর শহরে এটা বিক্রি করতে যেতে পারবো না, তাই আপনি আমাকে যে দাম দিচ্ছেন সেটাই ঠিক আছে। এই 5,000 টাকাও আমার অনেক উপকারে আসবে। তারপর ঈশিতা মুক্তা বিক্রির 5,000 টাকা নিয়ে বাসায় চলে এলো। এই টাকাটা দিয়ে আমার বেশ কয়েকদিন ভালো কেটে যাবে। পাশাপাশি আমার স্কুলের বই কেনার টাকা আর বার্ষিক ফিও দিতে পারবো। ভালোই হলো এই মুক্তাটা পেয়ে। এখন থেকে আমি আরো মুক্তা খুঁজে বের করব, তাহলে আমি আরো কিছু টাকা পাবো। তবে এতদিন ধরে আমি ঝিনুক কুড়াচ্ছি, মাত্রই না একটা বড় ঝিনুক পেলাম। সে যাই হোক, এখন আমি আমার এই ভাঙা ঘরটাকে আগে একটু ঠিক করি। কিছু কাগজ কিনে আনতে হবে, আর তারপর ঘরটাকে ভালো করে সাজাতে হবে। এই ভেবে ঈশিতা বাজারের দিকে যেতে লাগলো কিছু পলিথিন কাগজ নিয়ে আসার জন্য, ওর ভাঙা ঘরটা মেরামত করবে বলে। এই বলে ঈশিতা যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন একটা বৃদ্ধ মানুষকে বাজারের পাশে বসে থাকতে দেখে। আম নেবে গো আম? এখানে মজার মজার সুস্বাদু আম আছে, নিয়ে যাও। পাকা আম, এমন রসালো আম কোথাও পাবে না। আম খেতে চাও তো নিয়ে যাও। আহারে, এই বুড়িমা সকাল থেকে বোধহয় আমগুলো বিক্রির চেষ্টা করছেন, কিন্তু বুড়িমার আমগুলো তো একদম মলিন হয়ে গেছে। রোদে আমগুলোর অবস্থাও ভালো না, তাই হয়তো কেউ কিনে নিচ্ছে না। ও বুড়িমা, আপনার এই আমগুলো তো একদম চুপসে গেছে, এমন আম তো কেউ কিনবে না। তা অবশ্য তুমি ঠিক বলেছ, সকাল থেকে নিয়ে বসে আছি, কেউ কিনছে না। বুড়ো মানুষের থেকে কেউ যে কেন কিছু কিনতে চায় না কে জানে। এই আমগুলো না বেচলে আমার ঘরে উনুন জ্বলবে না। বুড়িমা, আপনার হাতে কি হয়েছে? ওই হাতটা এমন কেন? আর বলো না, আমার গাছের আম পাড়তে গেছিলাম, বড় ডালটা এসে হাতের ওপর পড়লো, আর হাতটা ভেঙে গেল। ডাক্তার বলেছে আমার হাতের চিকিৎসা করাতে 5,000 টাকা লাগবে। এই আম বেচে কি 5,000 টাকা পাবো? তাই কাপড় দিয়ে কোনো রকমে বেঁধে রেখেছি। বুড়ো মানুষ, এমনিতেই কবরে যেতে হবে, তাই আর চিকিৎসা করেই বা কি হবে? এটা কোনো কথা হলো? আপনার তো অনেক ব্যথা লাগছে, চিকিৎসা তো করতেই হবে। আপনি আমার সঙ্গে চলুন, আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। আমাকে হাসপাতালে তুমি নিয়ে যাবে? টাকা কোথায় পাবো? আমার কাছে তো কানা করিও নেই। আমার কাছে আছে, আমার কাছে 5,000 টাকা আছে।
তুমি 5,000 টাকা কোথায় পেলে? আর আমাকে কেন দেবে? তোমাকে কেন দেব? কারণ তোমার দরকার। ওই টাকা আমি ঝিনুকের মধ্যে মুক্তা করে পেয়েছিলাম, তাই আমি পেয়েছি। আর এখন তোমার দরকার, তাই তোমাকে দিচ্ছি। আমার ভাগ্যে থাকলে আমি আরো অনেক মুক্তা পাবো। এবার তুমি চলো তো। তারপর ঈশিতা জোর করে বুড়িমাকে হাসপাতালের কাছে নিয়ে যেতে লাগলো। তখনই সেই বুড়িমা তার রূপ পাল্টে একটা সুন্দরী পরী হয়ে গেল আর বলল, ঈশিতা, এটা তোমার জন্য একটা পরীক্ষা ছিল। আমি কোনো বুড়িমা নই। তুমি মুক্তাটা পেয়েছিলে, সেটাও আমার জাদু ছিল। নদীতে এভাবে কেউ মুক্তা পায় না। আমি তোমাকে জাদুর ঝিনুক দিয়েছিলাম, আর সেটার ভিতরেই মুক্তা ছিল। তুমি সেটা পেয়ে মুক্তা বিক্রি করে টাকাটা নিয়ে নিজের কাছে ব্যবহার করতেই পারতে, কিন্তু না, তুমি একটা অসহায় বৃদ্ধাকে দেখে তোমার টাকার ভাগটাও ছেড়ে দিয়েছো। সত্যি, তোমার এমন মহানুভবতায় আমি মুগ্ধ। আমি হলাম সোনার রাজ্যের সোনার পরী, আর তুমি একটা সোনার মনের মেয়ে। তাই তোমাকে আমি সাহায্য করব। চলো, আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো। ঈশিতা কি বলবে বুঝে পাচ্ছিল না। তারপর পরীকে ওর বাড়িতে নিয়ে গেল। আহারে, এমন একটা কাগজের বাড়িতে তুমি থাকো। এই বাড়িটা বর্ষায় মেরামত করতে চাইলে, আর বুড়িমাকে সাহায্য করার জন্য 5,000 টাকা দিয়ে দিতে চাচ্ছিলে। আমি তো পড়ি, তবুও আমি এতটা নিজেকে লোভ সংবরণ করে রাখতে হয়তো পারতাম না। এই অল্প বয়সে তুমি এতটা নির্লোভ। তোমার বাবা মা বেঁচে থাকলে তোমাকে নিয়ে অনেক গর্ব করতেন। সে যাই হোক, চলো এবার তোমার বাড়িটাকে একটা সুন্দর বাড়ি বানিয়ে দেই। তারপর পরী তার জাদুর কাঠি ঘোরাতে লাগলো। সঙ্গে সঙ্গে ঈশিতার পুরনো বাড়িটা ভেঙে সেখানে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। এ কি করলেন পরী? আপনি আমার বাড়িটা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিলেন। আমার তো এটাই শেষ সম্বল ছিল। বাবা মা মারা যাওয়ার পর এই ভাঙা বাড়িটাতেই আমার আশ্রয় হয়েছে। এখন আমি কোথায় থাকবো? আপনি আমার সাহায্য করতে চেয়ে আমার এত বড় ক্ষতি করে দিলেন। পাগল মেয়ে, কেঁদো না। এখানে যে আমি তোমার নতুন বাড়ি বানিয়ে দেব, এই দেখো। তারপর পরে আবারও তার জাদুর কাঠি ঘোরাতে লাগলেন। তারপর সঙ্গে সঙ্গে সেখানে একটা সোনার আমের বাড়ি প্রকট হয়ে গেল। পুরো অবিকল আমের মতো দেখতে ছিল বাড়িটা। ঈশিতা সেই ঘরের মধ্যে প্রবেশ করে দেখলো সেই বাড়িতে সব আছে, কি নেই সেখানে। সুন্দর খাট, বিছানা, পড়ার টেবিল, সুস্বাদু সব খাবার, ফ্রিজ, আর টাকা আর টাকা। ও সবকিছু দেখে চমকে গেল আর দ্রুত ঘর থেকে বেরিয়ে এলো। এ কি করেছেন পরী? আপনি তো আমাকে অনেক কিছু দিয়ে ফেলেছেন। এত কিছু দিয়ে আমি কি করব? আমার তো এত কিছু দরকার নেই। আমি জানি তোমার এত কিছু দরকার নেই, তবে তুমি যা প্রয়োজন তা ব্যবহার করবে। আর যদি তোমার মন চায়, তুমি তোমার মতো অসহায় বাচ্চাদেরও সাহায্য করতে পারবে। এটা তোমার সততার পুরস্কার। তারপর পরী সেখান থেকে চলে গেল, আর সেই সোনার আমের ঘরে ঈশিতা বাকিটা জীবন সুখে কাটাতে লাগলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।